অনেক জায়গাতেই একরকম অচলাবস্থা আছে। আমি চেষ্টা করছি সর্বমহলে কথা বলবার জন্য। এই বিশ্ববিদ্যালয়টি সর্বজনীন বিশ্ববিদ্যালয়, এটি আমি খুব আন্তরিকভাবে মনে করি। আমার টিম এখনও পুরোদস্তুর, তারা কার্যভার নেননি। তাদের সহযোগিতার জন্য আমি অপেক্ষা করছি, তারা আসবেন। আমাদের প্রধানত দুটো অগ্রাধিকার যদি বলেন, সেটি হচ্ছে হলগুলোকে ছাত্রদের সাথে এবং হল সংশ্লিষ্ট প্রশাসনকে একসাথে মিলে কথা বলে, বিশেষত ছাত্রদের সাথে, তারা যেহেতু ব্যবহারকারী, দীর্ঘদিনের ভুক্তভোগীরা আছেন, তাদের অনেক পরামর্শ আছে। হলগুলোকে যদি আমরা মোটামুটি ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত করতে পারি, যে যারা ঢুকবেন তারা প্রকৃত অর্থেই ন্যায্যতার ভিত্তিতে ঢুকবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল সুর, যে আমাদের তো নিয়মকানুনগুলো আসলে এখনও আছে, কিন্তু মুশকিল হচ্ছে নিয়মকানুনগুলো আমরা অনেক ক্ষেত্রে মানিনি। এখন নিয়ম মেনে হলে ছাত্র ভর্তির বিষয়টা, তাদের এই সংস্থান তৈরি করতে পারি। এরপরে আমরা বিভাগীয় কার্যক্রমে যে অচলাবস্থা দেখা যাচ্ছে, তার তিনটা রূপ আছে। এই তিনটা রূপের একটা হচ্ছে দীর্ঘ সময় ধরে ছাত্ররা কিছু শিক্ষা পরিবেশ উন্নতি সংক্রান্ত কিছু বাধার সম্মুখীন হয়েছে বিভিন্ন সময়, এবং তাদের কিছু অত্যন্ত যুক্তিসঙ্গত কিছু পরামর্শ আছে। কোনোটা আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কের সাথে জড়িত, কোনোটা বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতার সাথে জড়িত। আমরা চেষ্টা করব যে যেসব সমস্যাগুলো কমন আছে, সবাই একই রকম বলছে বিভিন্ন বিভাগে, বিভিন্ন ইনস্টিটিউটে, আমরা ওগুলোকে প্রথমে একটু আগে চেষ্টা করব অগ্রাধিকার ভিত্তিতে যদ্দূর করতে পারি। এরপরে হচ্ছে কিছু সমস্যা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি কিংবা নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক। এগুলোর আইনগত বিষয় আছে, এগুলোর পদ্ধতিগত বিষয় আছে। এগুলো এই আইন এবং পদ্ধতিগত বিষয়গুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সেটি দেখে ওই ব্যাপারগুলিকে একটু আমরা আলাদা করে নজর দেওয়ার বিষয়। কিন্তু মূল কমন যে সমস্যা, এগুলোকে নিয়ে যদি আমরা মোটামুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যদি শুরু করতে পারি, আমরা এই মুহূর্তে 100% নিখুঁত পরিস্থিতির জন্য অপেক্ষা করছি না। যতটুকু পারি শুরু করা, আমরা এটাকে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ বলতে পারি। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়। এটা বুঝতে হবে যে আমাদের স্মরণকালে কিন্তু এই ধরনের আমরা এই পরিস্থিতিতে আমরা আসিনি। এর গভীর আশার ব্যাপার আছে, একটা নতুন সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে। আবার এর সাথে করসপন্ডিংলি একই সমানুপাতিক হারে কঠিন চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, যেটা আপনিও কিছু উল্লেখ করলেন। অতএব এটা নির্দিষ্ট সময় বলে দেওয়া কঠিন। আমরা একটা কথা বলতে পারি যে আমার টিম হয়তো আশা করছি 1 সপ্তাহের মধ্যে তারা পূর্ণ ফাংশনাল হবেন। আমরা গতকালকে দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রমাগতভাবে আমাদের অংশীদারদের সাথে কথা বলে যাচ্ছি, এবং একটা অস্থির সময়ে আমরা চেষ্টা করছি যে আমাদের যে বড় যে লক্ষ্য, যে চালু করবার জন্য আমরা কিছুটা সবার সাথে কথা ভিত্তিতে, একটা সমঝোতার ভিত্তিতে মোটামুটি যদি চালু পর্যায়ে নিতে পারি, এটাই এখন আমাদের প্রধান লক্ষ্য, এটাই আমাদের টার্গেট। এবং তাহলে যেটা বললাম যে হল থেকে আমাদের একাডেমিক কার্যক্রম পর্যন্ত পৌঁছানো। এর পরের প্রায়োরিটি যদি বলি, আমি সব কথা মনে থাকে না, বুড়ো মানুষ, সেটা মনে থাকতে থাকতে বলে ফেলি। এরপর হচ্ছে আমাদের রিসার্চের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও অসাধারণ রিসার্চাররা আছেন, তাদেরকে একটু যদ্দূর সম্ভব ফ্যাসিলিটেট করা। এটা আমার একটা খুব আগ্রহের জায়গা, যে রিসার্চটাকে আমাদের র্যাঙ্কিংয়ের কিছু কাজ আমাদের পূর্ববর্তী প্রশাসনও কিছু উদ্যোগ নিয়েছিলেন। তারা যে ভালো কাজগুলো করেছিলেন, সেই র্যাঙ্কিং সংক্রান্ত ব্যাপারগুলো, ওটার ধারাবাহিকতা রেখে আরও কিছু বাড়ানো যায় কি না, সেটাও আমি খুবই আগ্রহী করতে। রিসার্চের যে বিষয়টা, আমাদের ছাত্রদের এখন একটা বড় বিষয় হবে ফেরত আসার পরে, যে একটা পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ানো। এর সাইকোলজিক্যাল এবং এর ফিজিক্যাল দুরকম ডাইমেনশনসে আছে। ট্রমার মোকাবেলা করবার জন্য এটা আমার একটা প্রধান প্রায়োরিটি এখন, যে আমাদের কাউন্সিলিং থেকে আরম্ভ করে সমস্ত রকম আমাদের যা সীমিত পর্যায়ে যাই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই সমস্ত শক্তি দিয়ে
তাদেরকে একটু সহযোগিতা করা, ছাত্র শিক্ষক উভয়ে এই নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে, এটা তাদের জন্য দরকার হবে। এটা কঠিন একটা ট্রমার মধ্য দিয়ে আমরা সবাই গিয়েছি। সাংবাদিকদের উপর আমার একটা বড় দাবি, কারণ তারা অনেক ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের সরাসরি প্রতিনিধিত্ব করেন। তারা আমাদেরকে, আমি গতকালকেই কথা বারবারই বলেছি, তারা আমাদেরকে অনেক জিনিস, অনেক পরামর্শ দিতে পারেন যেটা তারা খুঁটিনাটি জানেন। সেই পরামর্শ সবগুলি যে আমি মানতে পারবো তা না, কিন্তু আমি কান খোলা রাখতে চাই এবং আমি 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 শুনতে চাই, যদ্দূর পারি শুনবো, শুনে সবার সাথে কথা বলে যদ্দূরে যাওয়া যায় চেষ্টা করতে থাকবো। আমি কোনো সময় আশা করি না যে আমি সবসময় নিখুঁত সমাধান করতে পারবো, কিন্তু কোনো সমাধান না করার চাইতে চেষ্টা করা ভালো। আমি ক্রমাগত চেষ্টা করতে থাকবো, এটা আমার অঙ্গীকার। স্যার, আরেকটি বিষয় হচ্ছে স্যার, যেটি একটি বড় চ্যালেঞ্জ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্যার, ছাত্র রাজনীতি স্যার। তো সেটি নিয়ে আসলে মানে আমরা দেখছি যে পক্ষে বিপক্ষে দুই ধরনের মতামতই আসছে স্যার। তো স্যার সেটি নিয়ে আপনারা প্রশাসনের পক্ষ থেকে কি ভাবছেন এবং আপনার আহ্বান কি থাকবে? স্যার, এটার সাথে আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে ডাকসু কার্যকরের বিষয়ে আপনার কোনো পরিকল্পনা বা চিন্তা আছে কিনা? আচ্ছা, বড় দাগে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠামোগতভাবে মানুষের মত প্রকাশের যে প্রতিষ্ঠান, যে ব্যবস্থাগুলো আছে, এগুলোকে আমরা সম্মান করি এবং চেষ্টা করব যে এগুলোকে কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়া। সময় বেঁধে দেওয়ার এই মুহূর্তে আমি প্রয়োজনীয় তথ্য এবং প্রয়োজনীয় যে অংশীদারদের সাথে আলোচনা, এই দুটো প্রক্রিয়া শেষ করার পরে আমি বুঝতে পারবো আমার কেমন সময় লাগতে পারে। কিন্তু আমি এই ব্যাপারে পরিষ্কার যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউটের ভেতরেই মানুষের মত প্রকাশে, ছাত্রদের মত প্রকাশে, শিক্ষকদের মত প্রকাশে যে ব্যবস্থা আছে সেটা থাকা জরুরি। এটা আমি পুরোপুরি একমত আপনাদের সাথে, এবং এটা জাতির সাথে একমত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রাথমিকভাবে গঠন করেছিলেন তারা চিন্তাভাবনা করেই কথাগুলি বলেছিলেন। মত প্রকাশের স্বাধীনতা থাকা খুবই প্রয়োজন এবং আমাদের নিজস্ব কিছু কাঠামো আছে। আমাদের যেটা, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এটা উপাচার্য হিসেবে বলছি না, ব্যক্তিগতভাবে বলছি, যদি শিক্ষায়তনের রাজনীতি করতে হয় তাহলে সেটি শিক্ষা সংশ্লিষ্ট রাজনীতি হবে বড় দাগে। আমি কাগজ কলমের কথা বলবো, আমি আমার সিলেবাসের কথা বলবো, আমি আমার সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক কী হবে এটি নিয়ে কথা বলবো, আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কের কথা বলবো, ছাত্ররা কি করে বৃহত্তর সামাজিক নাগরিক দায়িত্ব পালন করতে পারে সেটি নিয়ে কথা বলবো। ছাত্র রাজনীতির মূল এলাকাটা হবে এটি। আমাদের ছাত্র হিসেবে, শিক্ষক হিসেবে সমাজের সাথে আমাদের যে সম্পর্ক, যে অঙ্গীকার, তার যে রাজনৈতিক রূপ, সেটি হতে হবে আমাদের রাজনীতি। এখন আমি যদি বহিস্থ প্রতিষ্ঠানের প্রতিভূ হিসাবে বসে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করি যেটি বড় দাগে আমার সাথে সংশ্লিষ্ট নয়, আমি তো মনে করি যে সেটি আমাদের জন্য খুব যুক্তিসঙ্গত না পরমাত্ম। আর আরেকটা ব্যাপার এর সাথে বলা দরকার যে বড় যে প্রশ্নগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর মঙ্গল গ্রহের প্রতিষ্ঠান না, এটি সমাজের প্রতিষ্ঠান, এটি দেশের প্রতিষ্ঠান, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান যেটার উপর বহু বছরের মানুষের গভীর আশা আকাঙ্ক্ষা জড়িত, সব রকম সব শ্রেণীর মানুষের, তা আপামর জনতার প্রতিষ্ঠান। সুতরাং এই বড় প্রশ্নগুলো, যে একটা শিক্ষাঙ্গনে বড় দাগে জাতীয় রাজনীতি থাকবে কিনা, এগুলো আমার মনে হয় বৃহত্তর সামাজিক একটা ঐক্যমত্যের দরকার, এটি একটা বৃহত্তর সামাজিক চুক্তির দরকার। এই বিষয়গুলো একটা প্রতিষ্ঠান নিজের থেকে করে বাস্তবায়ন করা কঠিন। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক রাজনীতি বিষয়ে অনেক সময় সামনে আসে, যে বলা হচ্ছে যে এখানে ছাত্রদের যে রাজনীতি চাইতে শিক্ষক রাজনীতি অনেক বেশি নোংরামি হয়, অনেকের মন্তব্য বিভিন্ন সময়। এবং এই কারণটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে পদগুলো সেগুলোতে কিন্তু দলীয়করণের ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়, এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যে বিষয়টি শিক্ষক নিয়োগ, সেটির ক্ষেত্রেও রাজনৈতিক দলীয়করণের কথা বিবেচনা করে নিয়োগ দেওয়া হওয়ার একটা প্রবণতা অনেকে দেখেছে। সেই কারণে সেই বিষয়ে আপনার কি ভাবনা থাকবে সামনে?
এই বিষয়ে এই মুহূর্তে আমি এটিও কেউ বড় দাগের প্রশ্ন মনে করি। এখন আমি যেটি মোকাবেলা করার চেষ্টা করছি সেটি হচ্ছে আমার সামনে যে ইমিডিয়েট ক্রাইসিস, যে আমার বিশ্ববিদ্যালয় যেটা জাতির বিশ্ববিদ্যালয়, আমি কি করে শিক্ষা কার্যক্রম শুরু করব। এই আপনি যে বড় দাগের যে প্রশ্নগুলো বললেন এগুলি সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমার মনে হয় এটি যদি আমাদের সময়ের ব্যাপার আছে, আমি আর একটু বড় পরিসরিতে ভাবতে চাই, মানুষের মতামত নিতে চাই। কিন্তু আপনি যেটা বললেন জেনারেল প্রিন্সিপাল আকারে বৈষম্য বিরোধী কথাটার মধ্যেই যে দলীয়করণ এর একটা বিরুদ্ধ সুর আছে। তো ওই একটা বড় দাগে যদি আপনি বলেন যে আমি চাকরিতে নিচ্ছি দলীয়করণ হচ্ছে, আমি কোনো প্রতিষ্ঠানে কোনো পদের নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে, এটি তো যে কোনো বিবেচনাতে বড় দাগেই বৈষম্য বিরোধী যে আমাদের স্পিরিট, যে আদর্শ, তার বিরুদ্ধে যায়। কিন্তু আমি স্পেসিফিকলি এই পয়েন্টটা নিয়ে এখন আমি ওই পর্যায়ে চিন্তায় আসিনি, আমাকে একটু সময় দেন। এটা আমার একা চিন্তার বিষয়ও না, জাতিকেও ভাবতে হবে এবং আমার দলটাও, আমার যে সহকর্মীরা যে আছেন তাদের সাথে আমার অনেক আলোচনার বিষয় আছে। এটা অংশীজনরা যদি আমাদের সাথে বড় দাগে একমত না হন বা বড় দাগে যদি তাদের সমর্থন না থাকে, এই ধরনের এজেন্ডাতে যাওয়া আমাদের জন্য কঠিন হবে। আমরা চিন্তা করব ধীরে ধীরে। স্যার, আমরা দেখেছি যে ক্ষমতার পালাবদলের যে একটা কাজ সিস্টেম এখন আছে, এটার প্রেক্ষিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের চাপ প্রয়োগ করে পদত্যাগ করানোর একটা প্রবণতা স্যার চলছে। এই পরিস্থিতি এতই ভয়াবহ যে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় থেকেও এক ধরনের ডিরেকশন দিয়ে এগুলা না করার জন্য অনুরোধ করা হয়েছে। স্যার, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রবণতা দেখে আসছি গত কয়েকদিন ধরে। এই বিষয়ে আসলে শিক্ষার্থীদের বা আপনার অংশীজনদের কোনো মেসেজ দিয়েছেন? এই বিষয়ে আমি আলোচনা যেটা বললাম যে অংশীজনদের সাথে আলোচনা শুরু করেছি, মাত্র তো 1.5 দিন হলো। আমাদের সরকারের বিশেষ করে মাননীয় শিক্ষা উপদেষ্টার কিছু অত্যন্ত যুক্তিসঙ্গত মতামত এই বিষয়ে, যেটা আপনি উল্লেখ করলেন যে কাউকে আমরা জোর করে বা অপমানিত করে চাপের মুখে কোনো কিছু করতে পারি কি না, সে বিষয়টা আমার একটা ক্লিয়ার একটা মতামত আছে। আমার মনে হয় যে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরেকটু সময় নিয়ে ভাবার ব্যাপার আছে। মানুষের দীর্ঘমেয়াদী আবেগের বিষয় আছে, মানুষের আবার বিচার পাওয়ার অধিকার আছে, পদ্ধতিগত বিষয়গুলো এর সাথে জড়িত, আইনগত বিষয় জড়িত, অত্যন্ত জটিল একটা কঠিন চ্যালেঞ্জ এবং সবার সহযোগিতা লাগবে। এবং এটা শুধু হালকা ডিপ্লোম্যাটিক কথা না। এখন যে পর্যায়ে আমরা আছি, এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অংশীজনদের একটা বড় অংশের অকুণ্ঠ সমর্থন লাগবে।